শ্বশুরবাড়িতে একদিন শাশুড়ি মাকে না বলে তার নতুন পাতিল ব্যবহার করাতে শাশুড়ি মা খুব বিরক্ত বোধ করেছিল। বিরক্ত বোধ করে শাশুড়ি মা আমাকে বলেছিল, দেখো বৌমা, আমাকে না বলে আমার সংসারের কোনো জিনিস তুমি হাত দিবে না। বিয়ে করে আসার পর শ্বশুর বাড়ির সবাই আমাকে বলেছিল এটা নাকি আমার সংসার। শাশুড়ি মা আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বলেছিল, এখন থেকে বৌমা এটা তোমার সংসার, তুমি সব দায়িত্ব পালন করবে। তখন হয়তো বা অনেক কিছুই বুঝতে পারিনি যে দায়িত্ববোধ কাজের দিক দিয়ে হয়তো বা এটা আমার সংসার, কিন্তু জিনিসপত্র কোথায় কি রাখতে হবে এগুলোর ক্ষেত্রে এটা আমার সংসার না। সংসারের একটা জিনিস থেকে শুরু করে কি রান্না বান্না করব সবকিছুই শাশুড়ি মার অনুমতি নিয়েই করতে হয়। কখনো নিজে থেকে যদি কিছু করি তখন শাশুড়ি মা খুব বিরক্ত প্রকাশ করে আর মনে মনে করে। আমি এমনটা হবে দেখার পর থেকে আর শাশুড়ি মার অনুমতি ছাড়া কোনো কিছুই করতাম না, সবকিছুই তাকে জিজ্ঞাসা করে করতাম। তখন হয়তো বা আমি চিন্তা করতাম যে সংসারটা তো আমার না, যেদিন আমার নিজের সংসার হবে সবকিছুই আমি নিজে থেকে করব, তখন হয়তো বা কোনো কিছু করার জন্য আমার কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না। আমি সবসময় ধৈর্য ধারণ করেছি যে আমার একটা সংসার একদিন না একদিন ঠিকই হবে। আলহামদুলিল্লাহ, এখন আমার নিজের সংসার হয়েছে। নিজের সংসারে আমি সবকিছু নিজের মতো করে গুছাচ্ছি, কেনাকাটা করছি। এখন আমার কোনো কিছু করতে হলে কারো কাছে কৈফিয়ত দিতে হয় না, কারো অনুমতিও নিতে হয় না। পুরোটাই আমার নিজের সংসার। নিজের সংসার গোছানোর মধ্যে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে। নিজের সংসারটা ছোট হলেও ওইটার প্রতিটা জিনিসের উপর আমার নিজেরই অধিকার থাকে। শ্বশুর বাড়ির কোনো জিনিসের উপরই বাড়ির বউদের তেমন কোনো অধিকার থাকে না, কারণ শ্বশুর বাড়ির প্রতিটা জিনিসই শাশুড়িদের। তার উপর একটা মেয়ের যদি বাপের বাড়ির অবস্থা ভালো না থাকে তাহলে সেই মেয়ের তো বিয়ের পরে শ্বশুর বাড়িতে আরো কোনো অধিকার থাকে না। যেভাবে যে বলবে সেগুলাই করতে হবে। আমার মনের মধ্যে সবসময় একটা অন্যরকম কষ্ট কাজ করতো। আমি মনের মধ্যে একটা জিদ নিয়ে বসেছিলাম যে আমি একদিন হয়তোবা কিছু একটা করব, কিছু একটা করে আমি আমার নিজের সংসারটা গোছাতে পারবো। ধৈর্যটা হয়তোবা একটু বেশি দিনেরই ছিল। 6 বছর ধৈর্য ধরার পর আলহামদুলিল্লাহ আমি এখন সেই দিনটা পেয়েছি, যে দিনটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। নিজের আলাদা সংসারের এক একটা জিনিস কিনে আমার কাছে এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল এতদিনে হয়তোবা আমি জীবনে কিছু করতে পেরেছি। আমার সবসময় ভীষণ ইচ্ছা ছিল নিজের সংসারটা নিজের ইচ্ছা মতো নিজের ইনকাম দিয়ে সাজাবো। আমরা যখন কোনো কিছু অনেক মন দিয়ে আল্লাহ তাআলার কাছে বারবার চাই, আল্লাহ তাআলা আমাদের কাউকেই নিরাশ করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আজকে এমন একটা পর্যায়ে এসে দাঁড় করিয়েছে, নিজের ইনকাম দিয়ে ছোট ছোট শখ আহ্লাদ আমি আমার পূরণ করতে পারছি। হয়তোবা তখন যদি জিদ না করতাম, মনের ভিতরে প্রবল ইচ্ছা না রাখতাম, আজকে এই দিনটা পেতাম না। তাই সবাইকে বলছি, ধৈর্য ধারণ করে সংসার করবেন, ইনশাল্লাহ একদিন আপনার ইচ্ছা পূরণ হবেই। হয়তোবা আমার সংসারটা এখন অনেক বড় হয়ে যায়নি, তবে যা হয়েছে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও আমি যে আমার নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারছি নিজের ইনকাম দিয়ে, এটাই আমার কাছে অনেক। তবে একটা বিবাহিত মেয়ে তখনই সবকিছু করতে পারবে যখন তার হাজবেন্ড তাকে সাপোর্ট করবে। হাজবেন্ড যদি সাপোর্ট না করে কখনোই কোনো মেয়ে নিজ জীবনে উন্নতি করতে পারবে না। আমি আমার জীবনে এমন অনেক আপুদেরকেই দেখেছি যাদের হাজবেন্ডরা সাপোর্ট করাতে সে আজকে অনেক ভালো পর্যায়ে গিয়েছে। আবার এমন অনেক আপুদেরও দেখেছি যাদের হাজবেন্ডরা তাদেরকে সাপোর্ট না করায় তারা আগেই যে যেমন অবস্থানে ছিল এখন তার থেকেও খারাপ অবস্থানে চলে গিয়েছে। সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছা। তবে নিজের জীবন সঙ্গী যদি সাপোর্টিভ না হয় তাহলে কোনো মেয়ে জীবনে কিছু করতে পারবে না। একটা মেয়ের জীবনে সফলতা অর্জন করার জন্য দুইটা পুরুষের বেশি অবদান থাকে। প্রথমে হচ্ছে বিয়ের আগে তার বাবা, বিয়ের পরে তার হাজবেন্ড। বিয়ের পরেই বেশিরভাগ ক্ষেত্রে হাজবেন্ডের যেই সাপোর্টটা, সেই সাপোর্টটা থাকলেই মেয়েরা অনেক কিছু করিয়ে দেখাতে পারে। যাই হোক, আজকে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি। এত প্ল্যান ছিল না এত কিছু কিনবো, বাট মার্কেটে গেলে মনে হয় কি একটার পর একটা জিনিস লাগে, একটার পর একটা জিনিস কিনছি তারপরও শেষ হচ্ছে না। সন্ধ্যার পরে হঠাৎ প্ল্যান করে একটু মার্কেটে চলে গিয়েছিলাম যে ছোট্ট একটা জিনিস কিনে নিয়ে আসবো। ছোট্ট একটা জিনিস কিনতে গিয়ে দেখেন কত কিছু কিনে নিয়ে এসে পড়েছি। আমি জাস্ট কয়েকটা চামচ কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম, যে আগের চামচগুলো একটু পুরান হয়ে গিয়েছে, নতুন কয়েকটা চামচ নিয়ে নেই। এখন চামচ কিনতে গিয়ে আমার এক্সট্রা করে আরো অনেক কিছুই কিনতে হলো, সব টাকা আমার শেষ। তবে যা কিছুই কিনেছি সবকিছুই আমার প্রয়োজনীয় ছিল। একটার পর একটা প্রয়োজনীয় জিনিস মার্কেটে গেলেই মনে হয় মনে পড়ে যায়। কিছুদিন ধরে চিন্তা করছিলাম মেহমানদের জন্য নাস্তা দেওয়ার প্লেটগুলো কিনতে হবে, কারণ আগের প্লেটগুলো একটু পুরান হয়ে গিয়েছে। নতুন জিনিস যে কিনবো এর জন্য আমি সবকিছু লিস্ট করে রেখেছি। লিস্ট করে যে জিনিসপত্র আছে সবকিছুই মোটামুটি কিনে এনেছি, বাট মনে হচ্ছে যে প্রতিদিন যায় আর লিস্টের আইটেম বেড়ে যায়। যাই হোক, আজকে গিয়ে যে এত কিছু কিনে নিয়ে আসবো আমি কল্পনা করতে পারিনি। তারপরও কিনে নিয়ে আসার পর আমার খুব ভালো লাগছে। ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আমি কি কি জিনিস নিয়ে এসেছি আমার
আমার নতুন সংসারের জন্য। আর অন্যদিকে আপনাদের ভাইয়া অনেকগুলো টমেটো নিয়ে আসছে, কাঁচা বাজার করে নিয়ে আসছে। টমেটো দিয়ে নাকি সে টমেটো সস করে রাখবে, যেহেতু এখন টমেটোর দাম অনেক কম। এত কম দামের মধ্যে টমেটো যদি সস করে রাখে তাহলে কিন্তু বেশ ভালোই হয়ে যায়। বাজারগুলো গোছাতে গোছাতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এসে দেখি আপনাদের ভাইয়া ফুলকো ফুলকো চিতই পিঠা নিয়ে এসেছে আমার জন্য। শীতকালে আমি এই পিঠাটা এত পরিমাণ খাই, তারপরও কেন জানি আমার মন ভরে না। প্রতিদিন সন্ধ্যা হলে আমার এই পিঠাগুলো খেতে ভালো লাগে। আর তার পাশাপাশি আমার আরেকটা পছন্দের জিনিস নিয়ে আসছিল, এই মশলাদার পপকর্নগুলো আমার খেতে ভীষণ পছন্দ, আবার আমার ছেলেও এগুলো খায়। চিতই পিঠা দেখে আমার মনে পড়ে গেল ফ্রিজে তো হাঁসের মাংস ভুনা করা ছিল, আমার শ্বশুর বাড়ি থেকে হাঁসের মাংস ভুনা করে পাঠিয়েছিল, তো ওগুলো আমি রেখে দিয়েছিলাম। এখন চিতই পিঠা দিয়ে খাবো, এত পরিমাণ মজা লাগতেছে। আর হাঁসটা খেতে ভীষণ মজা হয়েছিল। আমি হাঁসটা সাধারণত একটু বেশি ঝাল করে আর মশলা দিয়ে খেতে পছন্দ করি, বেশি ভাজা ভাজা একটু ভুনা ভুনা হলে খেতে আরো বেশি ভালো লাগে। তার পাশাপাশি শ্বশুর বাড়ি থেকে পায়েস পাঠিয়েছিল, আমার শাশুড়ি মা পায়েস রান্না করেছিল। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।